আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই বাড়িতে আর কেউ নেই? আদ্রিস বাবার হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, তাই বাইরে গেছে। আর কিছুক্ষণ আগে সব কাজের লোকদের বিদায় করে দিয়েছে। কেন? এর আগে তো বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না, এখন তুমি এসে পড়েছো। পুরুষ মানুষের মাঝে যদি অস্বস্তিতে থাকো, তাই ওদের বিদায় করে দিয়েছে। আগামীকাল নতুন সার্ভেন্ট আসবে, সব মহিলা। এখন থেকে প্রয়োজন ছাড়া এ বাড়িতে পুরুষ মানুষ ঢোকা নিষেধ। আমি আর সেজান ছাড়া কারো অনুমতি নেই ঢোকার। রুষার মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে। জিজ্ঞেস করবে না করেও কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আদ্রিসের বাবা মা? মিজান চাচা চমকে গেল। তুমি মা জানো না? জি না। ওরা কেউই বেঁচে নেই। আদ্রিসের বাবা আদনান স্যার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কোনো এক কারণে সে আত্মহত্যা করেছেন। আর ম্যাডাম আরও আগে মারা গেছেন। আদ্রিস বাবাকে আমিই বড় করেছি। রুষার একটু খারাপ লাগছে। আত্মীয় স্বজন আছে, সবাই ওর সম্পত্তির দিকে চেয়ে আছে, তাই আদ্রিস বাবা কাউকে পাত্তা দেয় না, নিজের মতো থাকে। ছেলেটা অনেক কষ্ট নিয়ে একা একা বড় হয়েছে। ওকে দেখো তুমি, কখনো যেন কষ্ট না পায়। রুষা আলতো হাসলো, তারপর খেতে খেতে গভীর ভাবনায় ডুব দিল। সন্ধ্যাবেলায় রুষা কাউচে বসে বসে কথার সাথে কথা বলছে, আশ্রমের বাচ্চাদের খোঁজ নিচ্ছে। সবার ভীষণ মন খারাপ, কথা ওর জন্য চিন্তা করছে। আপু, তুমি ঠিক আছো তো? তোমার জন্য চিন্তা হচ্ছে। আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। আশ্রমের দায়িত্ব কিন্তু তোমার, আমি কিন্তু তোমার উপর সব দায়িত্ব দিয়ে এসছি। আপ্রাণ চেষ্টা করব। ওরা তো আমারই আপনজন, তুমি আর ওরা ছাড়া আমার কে আছে? তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। রুষার ঘরে দরজায় টোকা পড়লো। আচ্ছা, কথা রাখছি। রুষা কল কেটে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে? আমরা ম্যাম পার্লার থেকে এসেছি। রুষার যেন প্রাণ ফিরে এলো। ও ভেবেছিল আদ্রিস এসেছে, কিন্তু হঠাৎ পার্লার থেকে ওরা কেন এসেছে? রুষা ওদের আসার জন্য বলল, জি আসুন। কতগুলো মেয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে হাসি হাসি মুখ করে ওর দিকে তাকালো। আপনারা কেন এসেছেন? কেন? আমাদেরকে বলা হয়েছে আপনাকে রেডি করে দিতে। কেন? সেটা তো আমরা জানি না, আমাদেরকে বলা হয়েছে আপনাকে রেডি করে দিতে। রুষা মনে মনে ভয় পাচ্ছে, সাজাবে বাসর রাতের জন্যে না তো? ভাবতেই রুষার গলা শুকিয়ে আসছে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাসর? ওরা রুষাকে গাঢ় সবুজ রঙের শাড়ি পরিয়ে দিল, সাথে লাইট মেকআপ, চুলে বেলি ফুলের মালা, হাতে চুড়ি, সিম্পল গয়না। রুষা সাজ শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আদ্রিস বাড়িতে চলে এসেছে। রুষা ভাবছে কি করে আদ্রিসের হাত থেকে নিজেকে বাঁচাবে। কিছু বলতে গেলে বাজপাখি না ওকে গলা টিপে মেরে দেয়। এসব ভাবতে ভাবতে দরজা খোলার শব্দে রুষা কেঁপে ওঠে। পিছনের দিকে ঘুরে দরজার দিকে তাকালো। ঘরে আদ্রিস এসেছে। রুষা ঢোক গেলে চোখ নামিয়ে নিল। আদ্রিস কিছুক্ষণ ওকে মুগ্ধ হয়ে দেখল, তারপর ধীরে ধীরে পা ফেলে ওর দিকে এগিয়ে যাচ্ছে, আর রুষা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আদ্রিস ওকে পেছাতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালো। সে দৃষ্টিতে রুষা ভয় পেয়ে গেল। আদ্রিস ওর হাত ধরে চোখ মুখ শক্ত করে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? আমি তোমার হাজবেন্ড, আর আজকে আমাদের বাসর রাত। রুষা থরথর করে কাঁপছে, ওর ঠোঁটছোড়াও কাঁপছে, যা বলতে চাইছে পারছে না। আদ্রিস ওর চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে ঘ্রাণ নিয়ে নিচে ফেলে দিল। রুষা ফেলে দেওয়া মালাটার দিকে ফ্যাল করে চেয়ে আছে। আদ্রিস ওর চুলের খোপা খুলে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো পিঠ ছেয়ে গেল। রুষার দম বন্ধ হয়ে যাচ্ছে। আদ্রিস ওর গলায় ঠোঁট ছোয়ালো। রুষা শ্বাস নিতে পারছে না, ঘন ঘন ঢোক গিলছে। তারপর হঠাৎ ছিটকে সরে গেল। আদ্রিস বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। আমাকে ছোবেন না প্লিজ, আমাকে ছোবেন না। আদ্রিস ভ্রু কুচকে চেয়ে বলল, সমস্যা কি? কেন ছুতে পারবো না? দেখুন, জোর করে আমার কাছে আসবেন না। আমাকে জোর করে কি পাবেন? কিছুই হাসিল হবে না। জোর করার মধ্যে কোনো পুরুষত্ব নেই। যদি পারেন আমার ভালোবাসা, আমার সম্মতি আদায় করুন, তখন বুঝবো আদ্রিস আফশানের কি ক্ষমতা। আদ্রিস ওকে ছেড়ে দিয়ে কিছু একটা ভাবলো, তারপর রুষার দিকে তাকালো। রুষা ওর দিকে আগ্রহ নিয়ে চেয়ে আছে, ওকে বোঝার চেষ্টা করছে। আদ্রিস ঘর থেকে বের হয়ে গেল। রুষা হাঁপ ছেড়ে বাঁচল, মেঝেতে বসে পড়ল। বেঁচে গেছি, আদ্রিসের হাত থেকে নিজেকে বাঁচিয়েছি। রুষা দরজা খুলে একবার বাইরের দিকে তাকালো।
আদৃশকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। রুষা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের মেকআপ মুছে ফেলছে। কিছুক্ষণ বসে থেকে বিছানায় শুয়ে পড়ল। ও শোয়ার 10 মিনিট পরে আদৃশ ঘরে এলো। ওর চোখে মুখ ভয়ঙ্কর লাগছে। রক্তবর্ণ মুখটা দেখে রুষা উঠে বসে পড়ল। আদৃশ ওর দিকে না চেয়ে একপাশে শুয়ে পড়ল। তারপর লাইট অফ করে দিল। রুষা কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়ল। ভোরবেলায় আদৃশ ধীরে ধীরে পা ফেলে চোরের মতো ঘর থেকে বের হচ্ছে। রুষার সকাল ঘুম ভেঙে যায় আদৃশের মোবাইলের রিংটোন শুনে। আদৃশকে এভাবে যেতে রুষার সন্দেহ হলো। ও কৌতূহল নিয়ে পিছনে পিছনে গেল। আদৃশ গার্ডেনের গেস্ট হাউসে ঢুকলো। রুষা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। একবার ফিরে যেতে চাইলো। তারপর ভেতরে ঢুকলো। গেস্ট হাউসে অনেকগুলো ঘর। রুষা একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। একটা লোক বাঁধা অবস্থায় পড়ে আছে। গতকাল দুপুরে ওর খোঁজে গিয়েছিল। ও জাফরের লোকদের সাথে মিলে আদৃশকে ধোঁকা দিয়েছে। রুষা গিয়ে দেখলো আদৃশ একটা লোককে ছুরি দিয়ে সারা শরীরে আঁচড় দিচ্ছে। লোকটার মুখ বাঁধা। লোকটা গোঙানি দিচ্ছে। রুষা ভয়ে আঁতকে ওঠে। তারপর নিজের মুখ চেপে ধরে। দৌড়ে পালাতে গিয়ে উষ্ঠা খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে আদৃশের কান খাড়া হয়ে এলো। চোখ বন্ধ করে মুখ দিয়ে বাতাস বের করে হাতের ছুরি ফেলে ঘর থেকে বাইরে আসে। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। চারিদিক তন্ন তন্ন করে খুঁজছে। কাউকে না পেয়ে কপালের রগ ফুলে ওঠে। রুষা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। ভয়ে রুষা কাঁপছে। গলা শুকিয়ে গেছে। জগ থেকে পানি ঢেলে 1 গ্লাস পানি এক নিঃশ্বাসে ঢকঢক করে শেষ করে ফেলল। থরথর করে হাত কাঁপছে। ব্যালেন্স রাখতে পারছে না। গ্লাসটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে ছনছন শব্দে মেঝেতে ছড়িয়ে পড়ল। রুষা আবারও ভয় পেয়ে গেল। শরীরের কাঁপুনি বেড়ে গেল। মুখ চেপে ধরে কেঁদে উঠল। পায়ের বুড়ো আঙ্গুল জ্বলছে। রুষা হঠাৎ পায়ের দিকে তাকালো। বুড়ো আঙ্গুলের নখ উঠে গেছে। কোনায় কিছু কেটেও গেছে। ঘন গাঢ় রক্ত গলগল করে বের হচ্ছে। দরজার সামনে থেকে যে পর্যন্ত পা ফেলে হেঁটেছে সেখানেই রক্তের দাগ। রুষার মাথাটা ঘুরে গেল। গেস্ট হাউসে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে, কিন্তু বিষয়টা রুষা খেয়াল করেনি। মেঝেতে বসে আঙ্গুল চেপে ধরল। আদৃশ ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকলো। রক্তবর্ণ মুখটা দেখে রুষার হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে লাফাতে লাফাতে হৃৎপিণ্ডটা বাইরে বের হয়ে আসবে। রুষা উঠে দাঁড়ালো। আদৃশ ওর দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে। রুষার প্রাণ চাই চাই অবস্থা। কিছুক্ষণ আগেই এই মানুষটা একটা মানুষকে নির্মম ভাবে আঘাত করেছিল, আর সেটা রুষা দেখে ফেলেছে। আদৃশ সেটা চিনেও গেছে। এখন ওর হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে? আদৃশ হুট করেই ওর ডান বাহু চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে পড়ল। ওখানে তুই ছিলি তাই না? কেন গিয়েছিলি? রুষার শরীরের কাঁপুনি বেড়ে চলেছে। ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। গলায় এসে সব আটকে যাচ্ছে। অক্সিজেনহীনতায় ভুগছে। শ্বাস নিতে পারছে না। শরীরের ব্যালেন্স রাখতে পারছে না। চোখগুলো বন্ধ হয়ে আসছে। ঝাপসা চোখে একবার আদৃশের দিকে চেয়ে ঢলে পড়ল। আদৃশ ওকে দুহাতে ধরে কপালে বিরক্তি ফুটিয়ে বিড়বিড় করে বলল, ডিসগাস্টিং। ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর পায়ের দিকে নজর গেল। বুড়ো আঙ্গুল পুরোটাই রক্তাক্ত। রুষার জ্ঞান ফেরার পরে পিটপিট করে তাকালো। সাদা পোশাক পরা একজন মহিলা ডাক্তার ওকে দেখছে। ওর জ্ঞান ফিরতে দেখে মুচকি হেসে পড়ল। ডাক্তার বাইরে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আদৃশ ঘরে ঢুকলো। ওর চেহারার অবস্থা একই রকম আছে। এখন নিশ্চয়ই আবার ওকে চেপে ধরে প্রশ্ন করবে। মনে হচ্ছে আরো কিছুক্ষণ পর যদি জ্ঞান ফিরত, অথবা 2 দিন পর, তাহলে ওর হাত থেকে কিছু সময়ের জন্য নিরাপদ থাকতো। রুষা শুয়ে ভয়ে ভয়ে ওর দিকে তাকালো। আদৃশ ওর হাত ধরে টেনে শোয়া থেকে তুলে চেঁচিয়ে বলল, কি দেখেছিস তুই? রুষা কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বলল, আমি কিছু দেখিনি। অষ্টাদশ আদৃশের কথা শুনে বাঁকা হেসে বলল, রাইট, তুই কিছুই দেখিসনি, ওকে? রুষা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আদৃশ শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কেন গিয়েছিলি? মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। আদৃশ ওর গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, মর্নিং ওয়াক? মিথ্যা বলবি না, তাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কেন গিয়েছিলি ওখানে? আমি সত্যি বলছি, মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। তুই আমাকে ফলো করছিলি? কেন ফলো করছিলি? রুষা কাঁদতে কাঁদতে বলল, সত্যি বলছি, আমি মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। গার্ডেনের গেস্ট হাউসটা দেখতে গিয়েছিলাম। তারপর হঠাৎ ভেতর থেকে শব্দ আসে, তাই কৌতূহলবশত ভিতরে গিয়েছিলাম।
আপনাকে ফলো কেন করব? সত্যি বলছি। আদৃশ ওর গাল ছেড়ে দিয়ে বলল, অতিরিক্ত কৌতূহল ভালো না। অতিরিক্ত কৌতূহল মৃত্যু ডেকে আনতে পারে, তাই সাবধান। বউয়ের মতো বাড়িতে থাকবি, এখানে সেখানে কৌতূহল দেখাবি না। আদৃশ ওয়াশরুমে চলে গেল। রুষা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আঙুলে ভর দিতে পারছে না। আদৃশ অফিসের জন্য তৈরি হয়ে রুষাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখে বলল, অতিরিক্ত কৌতূহল এইভাবেই বিপদ ডেকে আনে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নাও ফার্স্ট। রুষা দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আদৃশ সামনে নাস্তা রেখে ওর জন্য অপেক্ষা করছে। এদিকে এসো তাড়াতাড়ি। রুষা ওর পাশে এসে ভয়ে ভয়ে বসল। আদৃশ খাওয়া শুরু করলেও রুষা চুপচাপ বসে আছে, আর চোখে বারবার আদৃশকে দেখছে। আদৃশ খেতে খেতে ধমক দিয়ে বলল, খেতে বসেছো, আমাকে দেখতে নয়। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কোনো কাজে অতিরিক্ত সময় ব্যয় করা আমার পছন্দ না। রুষা চুপচাপ খেয়ে নিল। আদৃশ অফিসে যাওয়ার সময় বলে গেল দরকারি সবকিছু ওর রুমেই চলে আসবে, ও যেন এই পা নিয়ে নিচে না যায়। আদৃশ যেতেই রুষা হাঁপ ছেড়ে বাঁচল। ও যতক্ষণ সামনে থাকে রুহু যেন গলার সামনে এসে আটকে থাকে। এখন রুষা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, দুহাত মেলে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলছে, আপাতত এই ঘরের সামগ্রী আমি প্রাণ ভরে শ্বাস নিয়ে সঞ্চয় করে রাখি। রুষার মনে হচ্ছে আদৃশ মানসিক রোগী, কারণ কোনো সুস্থ মানুষ এভাবে একটা মানুষকে মারতে পারে না। কোনো ক্রিমিনালও এতটা ভয়ানক হয় না। এমন নয় তো আদৃশের বড় কোনো সিন্ডিকেট আছে? ওরা আন্ডারগ্রাউন্ডে থাকে আর ভদ্রতার মুখোশ পরে সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে ঘুরে বেড়ায়। আদৃশ কি তাই? কোনো মাফিয়া নয় তো? রুষার মাথায় আরেকটা প্রশ্ন এলো, যদি মাথায় সমস্যা থাকে তাহলে এত বড় কোম্পানি কি করে চালায়? বড় বড় মানুষদের সাথে চলাফেরা করে কি করে? এর উত্তর তো এখানেই পাওয়া যাবে। যদি মানসিক সমস্যা থাকে তবে মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে। রুষা ঘরের কোনা কোনা ঘাটল, কিন্তু কোথাও কিছু পেল না। ক্লান্ত হয়ে বসে পড়ল, আঙুলটা ব্যথা করছে। রুষার মনে পড়ল ও এখনো মেডিসিন নেয়নি, নিতে ইচ্ছে করছে না। রুষা বারান্দায় গিয়ে দাঁড়ালো, অস্থির লাগছে। এমন একটা মানুষের সাথে কি করে থাকবে? এত বড় বাড়ি গাড়ি আরামায়েশেই কি সব? আদেশ অন্তত কখনো স্বামী হয়ে উঠতে পারবে না। দেখা যাবে ওকেই কোনোদিন মেরে ফেললো। রুষার গেস্ট হাউসের দিকে চোখ যায়। লোকটা কি মরে গেছে নাকি বেঁচে আছে? একবার গিয়ে দেখবে? মানবতার খাতিরে একবার গিয়ে দেখা উচিত। রুষা যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। আদৃশের বলা কথাগুলো মনে পড়ল। আদৃশ এইবার জানতে পারলে ওর রক্ষে নেই, তাই না যাওয়াই ভালো। আদৃশ অফিস থেকে ফিরে এসে রুষাকে ঘরে পায়নি, তাই রেগে গিয়ে চিৎকার করে ওকে ডাকছে। রুষা ওর চিৎকার শুনে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে আসে। ঘরে ঢুকে ভয়ে ভয়ে ওর দিকে চেয়ে বলল, জি। কোথায় গিয়েছিলে তুমি? একটু নিচে গিয়েছিলাম। নিচে? সকালে তো ঘরেই হাঁটতে পারছিলে না, আর এখন এতগুলো সিঁড়ি বেয়ে উপর নিচ করছো কি করে? একটা মেডিসিনও তো নাওনি, তোমাকে তো এতটা শক্ত মনে হয় না। আদৃশ সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকাই। আমি মেডিসিন খেতে পারি না, আর সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু নিচে গিয়েছিলাম। মাত্রই গিয়েছি, বিশ্বাস না হলে চাচাকে জিজ্ঞেস করুন। আমি কি করব না করব আমি বুঝবো, তোমার কাছ থেকে অ্যাডভাইস চাইনি। আর হ্যাঁ, গেস্ট হাউসের ঘটনা ভুলে যাও, এসব অভ্যাস করে নাও। আমার জন্য স্যুট টাই বের করে রাখো, বাইরে যাব। রুষা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাত্রই তো বাইরে থেকে ফিরলেন, এখন আবার কোথায় যাবেন? আদৃশ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। রুষা থতমত খেয়ে বলল, বের করে দিচ্ছি। আদৃশ রুষাকে দিয়ে টাই বাঁধালো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছে। রুষার মোবাইল বেজে উঠল। আদৃশ চোখের কোণা দিয়ে ওর মোবাইলের স্ক্রিনে তাকালো। এনজিও লেখা। এনজিও? কোন এনজিও থেকে কে কল করেছে? অ্যাকচুয়ালি আশ্রমের অফিসিয়াল নাম্বার আমি এনজিও লিখে সেভ করে রেখেছি। বিশ্বাস না হলে কথা বলে দেখুন। আমি অবিশ্বাস করলাম কখন? না মানে আপনার মুখ সেটাই বলছিল। শাট আপ, পিক আপ দ্য কল অ্যান্ড গেট আউট ফ্রম হেয়ার। রুষা কল রিসিভ করে বারান্দায় চলে গেল। 2 মিনিট পরে ফিরে এসে আর আদৃশকে দেখতে পেল না। অন্ধকার রাত, রাতের আকাশে 2-1 তারার দেখা মিললেও আলো নেই। ঘন কালো অন্ধকার পৃথিবীটাকে ছেয়ে আছে। অন্ধকারবাসীর জন্য এটাই সুবর্ণ সুযোগ। আদৃশ গোপন বৈঠক করছে মিস্টার জোসেফের সাথে। হুডি পরা একটা লোক ওদের ফলো করছে। হাতের মোবাইলটা দিয়ে ওদের একটা গোপন ছবি তুলে নিল।
তারপর দ্রুত লুকিয়ে ফেলল। হুডি পরা লোকটাকে সেজান দেখে ফেলল। দেখেও না দেখার ভান করে আর চোখে ওকে ফলো করছে। খুব সাবধানে প্যান্টে গোজা রিভলভার বের করে ওর দিকে তাক করতে হুডি পরা লোকটা পাল্টা গুলি চালালো। ও আগেই প্রস্তুত ছিল। আদৃশ গুলির শব্দ শুনে রিভলভার নিয়ে চোয়াল শক্ত করে বের হয়ে এলো। হুডি পরা লোকটার সাথে আদৃশের লোকদের মধ্যে গোলাগুলি হলো। হুডি পরা লোকটা একা ওদের সাথে পেরে উঠতে না পেরে কোনো প্রকার জখম না হয়েই পালিয়ে গেল। আদৃশ তাতে দাঁত চেপে পড়ল। কে ও, আর কি করে এখানে এলো? অ্যাড্রেস কোথায় পেলো? কি করে জানতে পারলো এই গোপন মিটিংয়ের কথা? সেজান এদিক সেদিক দেখে বলল, ভাই, কেউ মনে হয় আমাদের ফলো করছে। হুডি পরা লোকটা বড্ড শেয়ানা, মানতেই হচ্ছে খুব এক্সপার্ট। একা এতগুলো মানুষের সাথে মোকাবিলা করে জান নিয়ে চলে গেল। তার থেকে বড় কথা, আমি ওকে দেখে সাথে সাথে গোলাগুলি করিনি, হঠাৎ আক্রমণ করি যাতে নাস্তানাবুদ হয়ে পড়ে। কিন্তু ও তো আমার আগেই প্রস্তুত ছিল। ডেঞ্জারাস। আদৃশ ভ্রু কুচকে বলল, অবশ্যই ডেঞ্জারাস, তবে আদৃশের থেকে বেশি নয়। ওকে তো খুঁজে বের করবই, তারপর দেখব কত ক্ষমতা। রাতে বাড়িতে ফিরে আদৃশ রুষাকে ঘুমন্ত অবস্থায় পেল। ওকে ঘুমোতে দেখে খেপে গেল। ওর হাত ধরে টেনে শোয়া থেকে তুলে ফেলল। রুষা কিছু বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডের জন্য ব্রেইন কাজ করতে ভুলে গেল। ওর শরীর থেকে থেকে কাঁপছে। হঠাৎ ঘুম থেকে ওঠায় মাথা কাজ করছে না। আদৃশ চেঁচিয়ে বলল, আমি এখনো বাসায় আসিনি, আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আমি তোমাকে বিয়ে করে এনেছি কিসের জন্য? শুয়ে বসে আয়েশ করার জন্য? আই এম ইয়োর হাজবেন্ড। আমার প্রতি তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করো। সরি, হঠাৎ চোখ লেগে গেছে। তাড়াতাড়ি গিয়ে টেবিলে খাবার দাও। চোয়াল শক্ত করে টাই টেনে খুলতে খুলতে বলল। ওর মেজাজ প্রচন্ড খারাপ। আজকের মিশন ফেইল। ওর মিটিং সম্পর্কে ওর গুপ্ত শত্রুরা জেনে গেছে, আর ও জানে না সে কে। রুষা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এসে আদৃশের পিছনে দাঁড়ালো। আদৃশ সোফায় বসে কারোর সাথে মোবাইলে কথা বলছে। সামনে ল্যাপটপ খোলা। রুষা ওকে কিছু বলতে এসেছে। আদৃশ মোবাইলে চেঁচিয়ে বলল, আমি কতবার কল করেছি? তোদের যখন দরকার হয় তখন আঠার মতো লেগে থাকিস, আর আমার প্রয়োজন হলে তোদের খুঁজেই পাওয়া যায় না। এরপর যদি কখনো কোনো প্রয়োজনে আসিস, মেরে ঝুলিয়ে দিব। রুষা আদৃশের রাগান্বিত সুর শুনে পা টিপে টিপে পিছনে চলে যাচ্ছে। এখন কিছু বলতে গেলে যদি ওকে কিছু বলে, তাই চুপচাপ চলে যাচ্ছে। আদৃশের কথা বলা শেষ হতেই মোবাইল টেবিলের উপর রেখে বলল, রোষা, এদিকে এসো। রুষা আদৃশের কণ্ঠস্বর শুনে থমকে গেল। তারপর পিছনে ঘুরে দেখে ও ল্যাপটপে কাজ করছে। ভুল শুনল কিনা বুঝতে পারছে না, তাই কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। রুষা কোনো উপায় না দেখে আদৃশের সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে ডেকেছেন? আদৃশ রুষার দিকে চোখ তুলে তাকালো। হ্যাঁ, বসো। রুষা বাধ্য মেয়ের মতো বসে পড়ল। কিছু বলতে এসেছিলে? রুষা আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আমি একটু বাড়িতে যেতে চাইছিলাম। আদৃশ কয়েকবার পলক ফেলে বলল, ঠিক আছে, রেডি হয়ে নাও। আমি অফিসে যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। বিকেলে সেজান তোমাকে গিয়ে নিয়ে আসবে। একা কিন্তু বের হবে না। রুষা মাথা নাড়ালো। আদৃশ হঠাৎ কণ্ঠস্বর মোলায়েম করে রুষার দুহাত ধরে বলল, তুমি এই 2 দিনে এটুকু তো বুঝেছই, আমার অনেক শত্রু। ওরা আমার পেছনে পড়ে থেকেও আমার কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার দুর্বলতা খুঁজছে। আর আমার বর্তমান দুর্বলতা তুমি। ওরা আমাকে হার্ট করার জন্য তোমার ক্ষতি করার চেষ্টা করবে। রুষা আটকে উঠে আদৃশের দিকে তাকালো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, কথা দিচ্ছি। আমি থাকতে কেউ তোমার ছায়াও মারাতে পারবে না। এখনো কেউ জানে না আমি বিয়ে করেছি। কেউ যাতে না জানে তাই তো হুট করে কোনো প্রকার অনুষ্ঠান ছাড়াই বিয়ে করেছি। এখনো কোনো রিসিপশন করিনি, কাউকে জানাইনি। আমি চাই তুমি সেফ থাকো, তাই বলছি সাবধানে থাকবে। একা একদম বের হবে না। প্রয়োজন পড়লে সেজানকে নিয়ে যাবে। এখন যাও, রেডি হয়ে নাও। রুষা উঠে চলে গেল। আনমনে হাঁটছে আর ভাবছে আজকে হঠাৎ এত ভালো ব্যবহারের কারণ কি, এত সফট ভয়েস। রুষার বিশ্বাসই হচ্ছে না এত ভালো ব্যবহারের পিছনে অন্য কারণ নেই তো। এসব ভাবতে ভাবতে সিঁড়ির কাছে এসে উষ্টা খেল। আহ! শব্দ করে পায়ের আঙ্গুল ধরে বসে পড়ল। জখম আঙ্গুলে নতুন করে ব্যথা পেয়েছে। আদৃশ ওর গলা শুনে ওর দিকে চেয়ে ওকে পা ধরে বসে থাকতে দেখে ল্যাপটপ রেখে দৌড়ে ওর কাছে যায়। ওর পা ধরে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ব্যথা পাইছো? এই সামান্য একটু। আদৃশ আঙুলের দিকে চেয়ে কঠিন গলায় বলল, সামান্য? পা দিয়ে রক্ত বের হচ্ছে, দেখে চলতে পারো না? রুষা এতক্ষণ রক্ত খেয়াল করেনি। রক্ত দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ভ্যা ভ্যা করে কেঁদে দিল।
সব সার্ভেন্ট এসে জড়ো হয়েছে। আদ্রিস ফার্স্ট এইড বক্স চাইলো আর ডাক্তারকে কল করতে বলল। রুষাকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল, বিছানায় বসিয়ে ওর জন্য পানি আনলো। রুষা পায়ের দিকে চেয়ে কেঁদেই দিচ্ছে। আদ্রিস ওর পাশে বসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর একটু কষ্ট করো, ডক্টর চলে আসবে। আপনার ডাক্তার আসতে আসতে আমি রক্ত শূন্য হয়ে মরে যাব। আদ্রিস রুষার ঠোঁটে আঙ্গুল রেখে বলল,